এতদিন কোয়েল মল্লিকের সিনেমা দেখবার সময় মানুষের ধারণা ছিল যে একজন ভালো অভিনেত্রী, কিন্তু এখন মানুষ যখন তাকে দেখবে তার চোখের সামনে একটা লেন্স পড়ে যাবে যে আরে এই তো সেই মানুষ যে কিনা দুর্নীতির সপক্ষে সওয়াল করছে না। রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক সেটা জেনেই এসেছেন যে তার পিঠে ছুরি মারার জন্য হাজারটা ছুরি অলরেডি তৈরি হয়ে আছে। শিকার শুধু যে কোয়েল মল্লিক একা হবেন তা নয়, দেব সব থেকে বেশি সাফার করেছেন একটা সময়। ক্ষমতাটার সৎ ব্যবহার করে তিনি যাতে বাংলার মানুষের জন্য কিছু অধিকার, কিছু লড়াই তিনি ছিনিয়ে আনতে পারেন দিল্লি থেকে, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। সিলে সিনেমাতে আপনাদেরকে স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে খবরটি আমাদেরকে বারবার ভাবাচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করছে, সেটা এই মুহূর্তে শাসক দলে যাওয়া কোয়েল মল্লিকের সেই পদক্ষেপ। তা নিয়ে কি বলছে টলিউড এবং এই মুহূর্তে অরিত্রর কি মতামত তা নিয়ে আমরা শুনবো। অরিত্র, কি মনে হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রি কতটা ভালো দিক আসতে চলেছে? না দেখুন, প্রথমেই আমি বলি যে ইন্ডাস্ট্রির সাথে আমি তার রাজনৈতিক কেরিয়ারকে এক করে দেখতে চাই না। তার কারণ রাজনীতিটা একটা সেপারেট ফিল্ড অফ অপারেশন এবং সেখানে তিনি তো অন্য ধরনের রাজনীতি করছেন। মানে অন্য ধরন বলতে রাজ্যসভার রাজনীতি আর বিধানসভা বা লোকসভার রাজনীতিটা সম্পূর্ণ আলাদা। কারণ এইখানে তাকে সাংগঠনিক দায়িত্বের থেকেও অনেক বেশি মানে এখানে যে পলিটিক্যাল পাওয়ারটা তাকে দেওয়া হচ্ছে বা যে জোনটায় তিনি কাজ করবেন সেটা কিন্তু গ্রাসরুট লেভেল নয়। তো সেই জায়গায় তার সাথে ইন্ডাস্ট্রির ভালো হলো না ক্ষতি হলো সেই আলোচনাটা আমার মনে হয় যে করা উচিত না। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি মনে করেছেন যে তার এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং তিনি কোন দলের হয়ে যাবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এখানে আমি অন্তত ভালো খারাপ ইত্যাদিতে মন্তব্য করতে চাই না, কারণ প্রত্যেকের একটা প্রেফারেন্স আছে। তবে আমি যেটা মনে করি যে দীর্ঘদিন ধরে যে দলে তিনি যোগদান করেছেন সেই দলকে যে মানে কাটাগুলো বিদ্ধ করেছে, মূলত মানুষের দুর্নীতির বোঝা, বহু মানুষের অনাচার, দীর্ঘদিন ধরে আমাদের যে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, বাণিজ্য, যে জায়গাগুলোয় বাংলা ও বাঙালি সাফার করেছেন, সেই জায়গাগুলোর একটা বড় দায়ভার কিন্তু তিনি যে পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছেন সেইটা তাদের ওপরে বর্তে আছে এখনও। সেই জায়গায় গিয়ে যদি তিনি একটা গুরুত্বপূর্ণ রিফরমেশনের পার্ট তিনি প্লে করেন, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং তিনি মেয়ে হিসেবে রাজ্যসভায় গিয়ে বাংলার মেয়েদের কথা যদি তিনি তুলে ধরেন এবং বাংলার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো যদি তিনি তুলে ধরেন, কারণ এটা আমি কিছুদিন আগেই বসে বসে ভাবছিলাম যে মানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ হিসেবে কিন্তু গ্রাসরুট থেকে একদম সুপ্রিম লেয়ারে উঠে আসা একজন ব্যক্তিত্ব, কিন্তু পরবর্তী দিকে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত মেয়েদেরকেই এগিয়ে দিয়েছেন যারা কিন্তু সমাজের ক্রিমি লেয়ারে আছে। ক্রিমি লেয়ারে আছে মানে প্রিভিলেজ লেয়ারে আছে, যাদের হাতে শিক্ষা আছে, যাদের হাতে চাকরি বা কাজ পাওয়ার বা অর্থনৈতিক প্রিভিলেজ রয়েছে, সেই সমস্ত মেয়েদেরকে তিনি অবশ্যই এগিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা থেকে যাবে যে কন্যাশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মেয়েরা তারা কতটা গ্রাসরুট থেকে উঠে এসে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদেরকে বা সামাজিক প্রেক্ষাপটে নিজেদেরকে প্রতিভাত করতে পারছে, সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। একটার পর একটা দেখেছি স্টেপ বাই স্টেপ যে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে চলে গিয়েছে পলিটিক্সে, সেটা শাসক দল হোক বা বিপরীত দল হোক। এই ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি বা ইন্ডাস্ট্রির তার অভিনেতা সত্তা কি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে বলে মনে হয়? দেখুন, অভিনেতা সত্তা অভাবে জেগেও ওঠে না বা হারিয়েও যায় না, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের সমাজটা মানে এই মুহূর্তে বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে এত বেশি রাজনৈতিক হয়ে গেছে। এই রাজনীতিতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসাটা কিন্তু নতুন না। এর আগে বম্বেতে প্রচুর হয়েছে, দক্ষিণ ভারতে তো ভুরি ভুরি এরকম উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের এখানে রাজনৈতিক বৈপরীত্যটা এত বেশি। তার ফলে যেটা হয় যে এতদিন কোয়েল মল্লিকের সিনেমা দেখবার সময় মানুষের ধারণা ছিল যে একজন ভালো অভিনেত্রী, দারুণ অভিনয় করেন, তার পারফরমেন্স দেখতে যাচ্ছে। কিন্তু এখন কোয়েল মল্লিক দারুণ অভিনয় হয়তো করবেন, আরও বেটার অভিনয় করবেন, কিন্তু মানুষ যখন তাকে দেখবে তার চোখের সামনে একটা লেন্স পড়ে যাবে যে আরে এই তো সেই মানুষ, সেই পারফর্মার যে কিনা দুর্নীতির সপক্ষে সওয়াল করছেন এখন। ফর এক্সাম্পল, তো তাতে কি হচ্ছে, একটা পলিটিক্যাল লেন্স চলে আসার ফলে শিল্পীর যে ঝাড়াই পোছাইটা দর্শকের নজরে, সেখানে একটা সেগমেন্টাইজ তৈরি হয়ে যায় এবং সেটার শিকার শুধু যে কোয়েল মল্লিক একা হবেন তা নয়, দেব সব থেকে বেশি সাফার করেছেন একটা সময়। কারণ রাজনৈতিক দীপক অধিকারী এবং হিরো দেব, এই দুয়ের আইডেন্টিটি যখন গুলিয়ে যাচ্ছে মানুষের কাছে, তারা হয়তো দেবের ফ্যান, দেবের সিনেমা দেখেন, কিন্তু যখন সমালোচনা করতে হচ্ছে তখন বলতে হচ্ছে যে দেব আপনি তো ঘাটাল মাস্টার প্ল্যান করলেন না।
কিন্তু এই যে দীপক অধিকারী অ্যাজ অ্যান এমপি আর দেব অ্যাজ এ হিরো, এই দুটো পরিচয় একটা আরেকটার সাথে জুড়ে যাচ্ছে, এবং জুড়ে যাওয়ার ফলে যখন সমালোচনাটা আসছে তখন কিন্তু দুয়ের ওপরে সমানভাবে গিয়ে পড়ছে। তো সেইটা অবভিয়াসলি কমার্শিয়াল ফিল্মের জায়গায়, কারণ অভিনেতারা তো তাদের পারফরমেন্স এবং গ্ল্যামার ওয়ার্ল্ডটা তো একটা বিক্রয় মার্কেট, এখানে কেনা বেচা হচ্ছে, টিকিট কেনা বেচা হচ্ছে, শো কেনা বেচা হচ্ছে। তো সেই কেনা বেচার জায়গায় যদি আমার যারা ক্রেতা তার সাথে যদি আমার যে কোনো কারণেই হোক একটা সামাজিক দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা বাজারে খানিকটা তো ইম্প্যাক্ট ফেলে। তবে আমি মনে করি যে এই ব্যাপারটাকে একটা পজিটিভলিও নেওয়া উচিত, তার কারণ রাজনৈতিক ক্ষমতা হাতে পেলে না সত্যি অনেক কিছু করা যায়। আমরা যারা ধরুন আপনার মাইক্রোফোনে বলছি, ইউটিউবে বলছি, টিভিতে বলছি, আমাদের তো ক্ষমতা ওইটুকুই যে আমরা শুধু সমালোচনাটা করে ভুলটা দেখিয়ে দিতে পারি, কিন্তু ভুলটা শুধরোবে কি, এই ভুলটা শুধরে দেওয়াটা যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু রাজনীতিবিদদের কাছে সাংবিধানিকভাবে রয়েছে। ফলে কোয়েল মল্লিকের কাছে কিন্তু এই মুহূর্তে সেই সাংবিধানিক ক্ষমতাটা, যদি তিনি ইলেক্টেড হয়ে ওই চেয়ারটা গ্রহণ করেন, তাহলে তার কাছে কিন্তু থাকবে। ফলে আমি তার সাথে ফিল্মতে অবশ্যই কাজ করেছি, এবং তার সাথে ব্যক্তিগত স্তরেও আমার যথেষ্ট যোগাযোগ ছিল বা রয়েছে। ফলে সেই জায়গায় আমি তার থেকে অনেক বেশি প্রত্যাশা রাখবো যে এই রাজনৈতিক বা সাংবিধানিক ক্ষমতাটার সদ্ব্যবহার করে তিনি যাতে বাংলার মানুষের জন্য কিছু অধিকার, কিছু লড়াই তিনি ছিনিয়ে আনতে পারেন দিল্লি থেকে, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হবে। আমরা একটা সময় দেখেছি নানান অভিনেতা অভিনেত্রীরা পলিটিক্সে চলে এসছে, সেই ক্ষেত্রে টলি ডিভা বা কোয়েল মল্লিককে নিয়ে আমাদের বরাবরই একটা নিশ্চিন্ত ছিলাম আমরা যে তিনি কখনো হয়তো পলিটিক্সে আসবেন না। তবে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত, এবং এই সামনে ভোটের নির্বাচন, টিকিট নিয়ে একটা এই মুহূর্তে চলছে, সেই সময় দাঁড়িয়ে এবং এই একটা মূল সময় এসে দাঁড়িয়ে হুট করে সিনেমা থেকে বিরতি না নিয়েও তিনি যখন পলিটিক্সে ঢুকছেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রির জন্যই করা হচ্ছে, নাকি এটা সাধারণ মানুষের জন্য? কোয়েল মল্লিক এই মুহূর্তে ভাবছেন, কারণ এতগুলো বছর তিনি কেরিয়ার কাটিয়ে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেলিব্রিটি এমএলএ এমপিদের নিয়ে সবসময় একটা প্রশ্ন সবসময় করি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ আপনি ধরুন, আমি আর আপনি দাঁড়িয়ে রয়েছে, আমি একটা ফিল্মে এখন অভিনয় করছি। আজকে যদি আমি একটা বিধায়ক হতাম, তাহলে না আমার এলাকায় এই মুহূর্তে কোনো আর্জেন্সি হলে না আমি শুটিংটা থামিয়ে সেখানে যেতে পারতাম, বা আমি যদি চলে যেতাম তাহলে শুটিংটা বন্ধ হতো। ফলে এখানে সব থেকে বেশি যে ক্রাইসিসটা হয়, কারণ পলিটিক্স একটা ফুল টাইম ইনভলভমেন্ট। তো সেই জায়গায় কে কোন দল করছে তার থেকেও বড় কথাটা হচ্ছে যে আমি আমার বিধায়ককে বা আমার কাউন্সিলরকে বা আমার এমপিকে আমার প্রয়োজনে পাচ্ছি কিনা। একজন আমার পাড়ায় অসুস্থ হয়েছে, আমার একটা সই দরকার, যে একটা চিঠি রিকমেন্ড করে দিলাম, আমার পিজিতে আমার মানুষটি অ্যাডমিট হয়ে গেল, এইটা করতে আমি পারবো কিনা, তার এই অ্যাভেলেবিলিটিটা আছে কিনা, সেইটা দেখাটা খুব জরুরি। যদিও আমি আবার বলছি, রাজ্যসভার সদস্য কিন্তু একটা অন্য প্রিভিলেজের কাজ করে। আর যারা ধরুন আমি যদি দেবের কথাই বলি, মানে অভিনেতা দেবের কথা বলি, তিনি এমপি হিসাবে রয়েছেন, কিংবা বিধায়ক হিসাবে আমাদের রাজ চক্রবর্তী কিংবা কাঞ্চন মল্লিক, এনারা দীর্ঘদিন ধরে কাজ করলেন। আমি তাদের সাথেও ব্যক্তিগতভাবে এই কথাটা বলে তাদের জিজ্ঞাসাও করেছিলাম ব্যক্তিগতভাবে, যে আপনারা টাইমটা কিভাবে ম্যানেজ করেন এবং কোনটা আপনারা সাফার করেন। কারণ কোনো একটা কম্প্রোমাইজ করতেই হয়। হয় আমাকে, যদি আমি মনে করি যে আমি রাজনীতিটা ফুল টাইম করব, সেখানে আমার বড় অ্যাম্বিশন রয়েছে, তাহলে আমাকে সিনেমার দিকটা বা এই ক্রিয়েশনের দিকটা কমাতে হবে। কারণ দিনটা তো আমার 24 ঘন্টাই, এবং তার মধ্যে তো আমি 4-5 ঘন্টাটা মানুষ না ঘুমোলে তো সে অসুস্থ হয়ে পড়বে। তার মানে আমাকে ওই যে 14-15 ঘন্টা যে ওয়ার্কিং আওয়ার, সেই 14-15 ঘন্টা ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমাকে দুটো ফুল টাইম কাজ করা, এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা জব রোল বলে আমি মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলবো যে যারা যেটা করছেন সেটা আপনারা আপনাদের 100% দিয়ে সেই চেয়ারের যদি মর্যাদা রেখে করতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু হাফ ডান যে কাজগুলো হয়, তাতে আমার সবসময় আপত্তি থাকে, সে যে দলের হয়ে করুক না কেন। আপনি একটা অন্য, ধরুন আপনি টিচার, সে আপনি পলিটিক্স এলেন, খুবই ভালো। যে কোনো প্রফেশন থেকে রাজনীতিতে আসা উচিত, তাহলে রাজনীতিটা বৈচিত্র্যপূর্ণ এবং সমাজের সকল স্তরের কথা উঠে আসে। কিন্তু আমার এমন কোনো মানুষ টিচার, তিনি রাজনীতিতে এলেন যে ওদিকে স্কুল বন্ধ হয়ে গেল, তিনি আর স্কুলে পড়াতে যেতে পারেন না, সর্বক্ষণ তাকে রাজনীতির মঞ্চে থাকতে হয়, তো এটাও আবার গণ্ডগোলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো একটা দিকে আপনি 100% দিন, যে জায়গাটায় আপনার মনে হচ্ছে কনভেনিয়েন্ট। তবে আমি আবারও বলবো যে কোয়েল মল্লিক বলুন, আজকে জিত আসেন, মানে এটাও তো এখন একটা রয়েছে যে জিতকে আমরা রাজনীতির ময়দানে বা কোনো রকম কোনো কিছুতেই আমরা দেখতে পাই না। তাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে, তিনি বলেছেন, কেন আপনারা কি আমার সিনেমা এনজয় করছেন না, তাহলে কেন আমাকে, মানে যেটা আমি পারি সেটা আমায় থাকতে দিন। এবার আজ থেকে 5 বছর পরে যদি আমরা জিতকেও দেখি, তাতে আমাদের হয়তো একটু আশ্চর্য হতে পারি, কিন্তু এটা অবাক করার মতো কোনো ব্যাপার না যে এটা একটা মহাজাগতিক কিছু হচ্ছে। তিনি তার নিজের পছন্দের একটি দল করবেন বা পছন্দের কাজ তিনি করবেন,
আমি আবারও কোয়েল মল্লিক থেকে শুরু করে যে সমস্ত সেলিব্রিটিরা আছেন, এবং আমি নাম উল্লেখ করছি না, এরকম তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট পেতে পারেন এরকম প্রচুর ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ যাদের সম্পর্কে অন্দরমহলে আমরা জানি, আমি তাদেরকেও বলছি যে আপনারা নিশ্চয়ই আসবেন ক্ষমতায়, ক্ষমতার রাজনীতির লড়াই করবেন, পরাজিত হবেন না জয়ী হবেন, আমি আশা রাখি জয়ী হবেন, কিন্তু জয়ী হলে আপনারা হাফ ডান করবেন না, অর্ধেক কিছু করবেন না। যেটা করবেন আপনারা রাজনীতিটা সঠিকভাবে করুন, নিজ নিজ এলাকায় যাদের কথাগুলি বলা দরকার, আলোচনার মধ্যে ফিরিয়ে আনা দরকার, যে অধিকারগুলো প্রতিষ্ঠা করা দরকার, যে পলিসিগুলো রিফর্ম করা দরকার সেইগুলো করুন, বিধানসভায় অ্যাপিয়ার করুন। সেলিব্রিটিরা অধিকাংশ ক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্স দেখছি, সেলিব্রিটি এমপিরা পার্লামেন্টে যানই না, প্রশ্ন করেন না, প্রাইভেট বিল টেবিল করেন না, কিন্তু সে জায়গায় আপনি দেখুন বিরোধী থেকে আমাদের আপের এমপি মিস্টার চাড্ডা, তিনি তো একেবারে মানে দারুণ কাজ করে যাচ্ছেন। তো আমরা কেন বাংলা থেকে আরেকজন চাড্ডাকে প্রডিউস করতে পারছি না? তো রাঘব চাড্ডা যদি গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে এই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে আমি এক্সপেক্ট করবো যে কোনোদিন দীপক অধিকারী এটা করবেন, কোনোদিন রচনা ব্যানার্জি এটা করবেন, কোনোদিন জুন মালিয়া করবেন, সেটা করলেই তো আমি খুশি হব। তো সেই জায়গায় আমার লাস্ট আবেদন এটাই থাকবে যে আপনারা রাজনীতি করুন, কিন্তু ফুল টাইম করুন, এবং যথাযথ নিজের 100%টা দিয়ে করুন, এবং যে ক্ষমতাটা আপনাকে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ব্যবহার করুন। আপনি অংশগ্রহণ করুন, বিধানসভা লোকসভার যে ডিবেটগুলো আছে প্রশ্ন করুন, সেখানে প্রাইভেট বিল টেবিল করুন, এবং যাতে দেশ এবং দশের হিতে কাজ করা যায় সেইটা করুন। শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিংবা টিভি কিংবা রাজনীতির মঞ্চে এই সংলাপের মধ্যে সীমিত থাকবেন না। আমরা কথোপকথন শেষ করব, তবে একটা বিষয় নিয়ে আমরা বারবারই আলোচনা করি, অভিনেতা বা অভিনেত্রীদের কি সত্তাতে সত্যি কোনো রাজনৈতিক রং ঢুকতে পারে, বা সেই রং কি তাদের জীবনকে অন্যরকম ভাবেও আবার পরিচিতি দিতে পারে? এই প্রশ্ন নিয়ে নানান জল্পনা চলছে। কোয়েল মল্লিক যেহেতু একজন মেয়ে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নামে কোনো স্ক্যান্ডাল নেই, কোনো কটাক্ষ নেই, কোনো ট্রোলিং নেই। ইদানিং আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রোল দেখলো, তার একেবারে নগণ্য ট্রোলের সংখ্যা। সেই ক্ষেত্রে এইবার যখন টলি কুইন অন্য আরেকটা ইন্ডাস্ট্রিতে ইনভলভ হতে চলেছেন বা যোগ দিতে চলেছেন, সেই ক্ষেত্রে তো মনে হয় এবার ট্রোলের আঁচটা আরও বেশি হতে পারে, এবং যেহেতু মেয়ে, সেই ক্ষেত্রে বারবার আমাদের এই প্রশ্নটা আসছে যে ট্রোলটা কি আরও বেশি হতে পারে বলে মনে হচ্ছে? যে কোয়েল মল্লিক একজন মেয়ে বলে তাকে বেশ কিছু খারাপ ট্রোলের সম্মুখীন হতে হবে, এটা আমি জানি, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চেনার জন্য এটুকু বলতে পারি যে আপনি চট করে না তাকে কোনো চারিত্রিক দাগ তাকে দিতে পারবেন না, কারণ মানুষ হিসাবে তাকে আমি চিনি। তার রাজনৈতিক ইডিওলজি নিয়ে আমরা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করতেই পারি, তিনি কেন এই দলে গেলেন, কি করলেন, তার কাজ নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু ব্যক্তিগত জীবনে চুরি ছেঁচড়ামি করা বা অন্যান্য যে স্ক্যান্ডাল বলতে যেটা বোঝায়, সেটা আমি অন্তত এক্সপেক্ট করি না যে কোয়েল মল্লিকের নামে এই ধরনের কিছু আসবে। এলে বোধহয় আমার কাছে সেটা একটা বিনামেকে বজ্রপাত হবে, এবং সেটা খুব কষ্টের হবে আমার কাছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না এই আজকের দিনে দাঁড়িয়ে অন্তত। কিন্তু সে জায়গায় আমি বলি যে দেখুন, ট্রোল মিম এটা পার্ট অফ ক্রিয়েটিভ কমিউনিকেশন, কিন্তু কিছুদিন ধরে বাংলায় দেখা যাচ্ছে যে উভয় পক্ষই রাজনৈতিক যে তরজা, মানে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি, তারা একে অপরকে যে ভাষায় আক্রমণ করছে, এটা কিন্তু খুব মানে এটা একটা ভাষা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। মানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তার চরিত্র টেনে কথা বলতে হচ্ছে, তার মাতৃত্ব তুলে কথা বলছেন বিভিন্ন বিশ্লেষকরা, আবার মুখ্যমন্ত্রী আবার যখন উল্টো দিকের লোকটা আক্রমণ করছে, সে আবার বিভিন্ন রকম অদ্ভুত কথাবার্তা বলছেন। শুভেন্দু অধিকারীকে কল্যাণবাবু বাংলা খেকো হোমো বলছেন। আমি কল্যাণবাবুকে সরাসরি এই মানে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আপনি শুভেন্দু অধিকারীর আক্রমণ করুন না, আর রাজনৈতিকভাবে করুন, কিন্তু হোমোসেক্সুয়ালিটিটাকে নিয়ে আপনি টিটকিরি দেবেন কেন? কিন্তু এই যে ভাষা সন্ত্রাসের পরিবেশটা, আমার মনে হয় এটা খারাপ দিকে যাচ্ছে। আর এখন এআই ডিপফেকের যুগে না, যেহেতু ভারতবর্ষের ওরকম কোনো ডেটা পলিসি নেই করা, তো সেই কারণে বিভিন্ন রকম ছবি বিকৃত করে এগুলো তো নোংরামি হবেই, এটা কিছু করার নেই। আমার মনে হয় যে রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক সেটা জেনেই এসেছেন যে তার পিঠে ছুরি মারার জন্য 1000টা ছুরি অলরেডি তৈরি হয়ে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি ব্যক্তিগত জীবনে যথেষ্ট ডিগনিটির সাথে কাজ করেছেন, ফিল্মে যথেষ্ট ডিগনিটির সাথে ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন, এত বছর ধরে তার পারফরমেন্স আমাদেরকে মোহিত করেছে। রাজনীতির ময়দানেও অন্তত তিনি এই দায়িত্বটা নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবার বাকিটা সময় বলবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।